আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মূল্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুবই গুরুতর এবং স্পর্শকাতর একটি প্রশ্ন সামনে এসেছে। সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেয়া আছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে, সেই মৃত্যুদণ্ড স্থগিত করা হবে কিনা। খুবই যৌক্তিকভাবে এই প্রশ্নটি সামনে এসেছে, তার কারণ তিনি আত্মসমর্পণ করতে চান। তিনি কোন প্রক্রিয়ায় দেশে এসে আত্মসমর্পণ করবেন, এমন প্রশ্ন অনেক জোরালোভাবে উঠাতে এই প্রশ্নটিও সামনে চলে আসছে। সেটি কেমন, আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ, যাকে সবাই বাচ্চু রাজাকার হিসেবেই চেনেন, সেই আবুল কালাম আজাদ পাকিস্তানে পালিয়েছিলেন, নির্বাসনে ছিলেন। ডক্টর ইউনূস 5 আগস্টের পরপরই ক্ষমতা দখলের পর তার সরকার তার মৃত্যুদণ্ড 1 বছরের জন্য স্থগিত করে। তারপর বাচ্চু রাজাকার চলে আসেন দেশে এসে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে 13 বছর পর আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণের পর তাকে জেলেও যেতে হয়নি। ট্রাইব্যুনাল 2 এর বিচারকরা বললেন তিনি যেমন আছেন তেমনই থাকবেন, অর্থাৎ তিনি মুক্ত থাকবেন। যেহেতু সেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন কোন আসামি যদি নির্বাসনে থাকে তবে তার এসে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি যেহেতু ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন, তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকেই হস্তান্তর করতে হবে তাকে। এখন কি হবে? এখন তো আত্মসমর্পণের একটা সুযোগ নজির তো রয়েছে এই দেশেই, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে, যেখান থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আবার চোখের সামনে একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। ধরুন শেখ হাসিনা স্থলপথে, বেনাপোল বর্ডার দিয়ে অথবা আকাশপথে ঢাকা বিমানবন্দরে এসে যেভাবে হোক, যে প্রক্রিয়া হোক পৌঁছলেন, দেশে ঢুকলেন, তখন কি করা হবে? ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি হাতে পেয়েও প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তাকে উল্টো বিমানে তুলে দেওয়া হবে, অথবা বেনাপোল বর্ডার দিয়ে যে গাড়িতে তিনি আসছিলেন সেই গাড়িতে ভারতমুখী করা হবে। হঠাৎ করে চোখে পড়লো সরকার সম্ভবত সে ধরনেরও কোনো এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে। একই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব গণমাধ্যমকে বলছিলেন, যেহেতু ভারত সরকারকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে বাংলাদেশ সরকারের কাছে, অন্যথায় অন্য যে কোনো ভাবে, অন্য যে কোনো প্রক্রিয়ায় তিনি যদি দেশে ঢোকেন তাকে পুশব্যাক করা হবে। কপাল দেখুন শেখ হাসিনার, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তাকে প্রশাসন হাতে মুঠোয় পাওয়ার পরও ফিরিয়ে দেবে, এমন কপাল কজনের ভাগ্যে জোটে। আর এই যে আমিনুল ইসলাম সাহেব পুশব্যাক করার কথা বললেন, কি হিসেবে? তাকে কেউ চেনে না, তার পরিচয়পত্রের দরকার, তিনি বাংলাদেশের নাগরিক নন, তাকে ভিন দেশের নাগরিক মনে করে পুশব্যাক করে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে। বলতেই পারেন তারা আইন বিশেষজ্ঞ, নানান ধরনের আইন তারা দেখাতেই পারেন। আর এই যে বারবার প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে, শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে তার বিরুদ্ধে কি কোনো মামলা ছিল? তিনি মামলার আসামি হিসেবে ভারত পৌঁছেছেন। ভারত কি তাকে বন্দী হিসেবেই ট্রিটমেন্টটা দিচ্ছে, সেই চোখেই তারা দেখছে? তা তো নয়। তাহলে প্রত্যর্পণ চুক্তির বিষয় তো বন্দি বিনিময়ের বিষয়, তাকে তো ভারত বন্দি মনে করে না। আবার আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্ভবত সরকারের কোন প্রতিনিধি হিসেবে এই প্রথমবারের মতো মুখ খুললেন। তিনি বললেন, যেভাবেই যার কাছেই শেখ হাসিনা আত্মসমর্পণ করুক, বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক আর যাই করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে।
শেখ হাসিনা কি বলেছেন যে না আমি আত্মসমর্পণ করতে দেশে যাওয়ার পর জেলে যাব না? তিনি তো তা বলেননি, বরং তিনি ওটি মাথায় নিয়েই তো ঘোষণা দিয়েছেন যে আমি দলের অন্যান্য নেতাদের নিয়ে দেশে ফিরবো, আত্মসমর্পণ করব। ভয় কেন দেখানো হচ্ছে তাকে, এবং ভয়টা কোন পর্যায়ে দেখানো হচ্ছে এবার আসুন সে বিষয়ে একটু কথা বলি। বিপ্লবী যেসব আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপন করে তার ফাঁসি দাবি করেছিল, আবেদন জানিয়েছিল, সেই আইনজীবীদের অন্যতম শীর্ষ আইনজীবী বা শীর্ষ বলা যায় তাকে, মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলছেন কি শেখ হাসিনা দেশে আসতে পারেন, কিন্তু দেশে নামার সঙ্গে সঙ্গে মানুষ তাকে ফুল দিয়ে বরণ করতে যাবে, তো বরণ করার ওই দড়িটা থাকবে ম্যানিলা রোপ দিয়ে তৈরি। ম্যানিলা রোপ আপনারা জানেন যে ফাঁসির যে দড়ি, সেটিকে ম্যানিলা রোপ বলা হয়। অর্থাৎ তিনি স্পষ্ট বলছেন তিনি যখন যেভাবে বুঝবেন ওখানেই ফাঁসিতে ঝুলানো হবে। এই ব্যক্তি আবার ছিল শেখ হাসিনার যুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী, চিফ প্রসিকিউটর। এরা নিজেরাই যেই ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বের করলো সেই ট্রাইব্যুনালকেই মানে না, মানে সেই ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে দিবে না তারা, সেই বিচারের রায়ও মানে না, মবের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবার কথিত বিপ্লবী সার্জিস আলম, তিনি এবার প্ররোচনা দিচ্ছেন আত্মহত্যার। তিনি বলেছেন যে শেখ হাসিনার উচিত দিল্লিতেই আত্মহত্যা করার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পণ্ডিত ব্যক্তিরা বলছেন যে ভারতের পলাতক ডাইনি হাসিনা দেশের মাটিতে পা রাখার সাথে সাথে উন্মত্ত আমজনতার প্রতিশোধ স্পৃহায় যে মব সৃষ্টি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা ঠেকানোর সক্ষমতা নেই। এরকম অনেকে লিখছেন, অনেক সময় লাগবে এগুলো বলতে গেলে। অর্থাৎ এই যে ট্রাইব্যুনালের বিচার রায়, এসব বিচার টিচার কিছুই না, কেবলই শো অফ। মন চাইলে বিচার করলাম, মন চাইলো ফাঁসির আসামি ফিরিয়ে দিলাম, মন চাইলো আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাকে মেরে ফেললাম, যা ইচ্ছা তাই। দেখি সামনের দিনগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। ভারত থেকে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার কথা বেশ কিছুদিন ধরেই এই সমস্ত কাজকর্ম চলছে। দুদেশের সম্পর্ক এই নিয়ে খুব খারাপ হয়েছে। এইটা যারা বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে কেন তাদেরকে হঠাৎ এতটা জোরের সঙ্গে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে, এটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে যে তারা এখানকার অনেক মানুষের কাজকর্ম নিয়ে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি এই মুহূর্তে মুম্বাইতে আছি এবং গত কয়েকদিন ধরে এখানে যে খবর পাচ্ছি, নিউ দিল্লি পোস্ট এবং বিভিন্ন খবরের কাগজে যে সমস্ত খবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে অপরাধ বাড়ছে, ডাকাতি, চুরি, খুন সব যেন নতুন মাত্রা পাচ্ছে। কিন্তু এই অপরাধগুলোর সঙ্গে যোগ পাওয়া যাচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটা বড় অংশের। যেটা বলছিলাম যে শুধু তারা এখানে কাজকর্ম করছে, তারা এখানে অপরাধ জগৎ যেটা মহারাষ্ট্রের, সেই অপরাধ জগতের সাথে তারা এতটা জড়িয়ে গেছে এবং বলছে, মুম্বাই পুলিশ বলছে যে তারা এখানে অপরাধের নেতৃত্ব পর্যন্ত দিচ্ছে। এখনকার আলোচনা এই বিষয়টি নিয়ে। নিউ দিল্লি পোস্টের প্রতিবেদনের দাবি, মহারাষ্ট্র সমেত ভারতের একাধিক রাজ্যে সক্রিয় কিছু অপরাধ চক্রের পরিকল্পনার সূত্র পৌঁছে যাচ্ছে ঢাকায়। অর্থাৎ ঢাকায় পরিকল্পনা হচ্ছে, সেই পরিকল্পনা এক্সিকিউট করা হচ্ছে, কার্যকর করা হচ্ছে, বাস্তবায়ন করা হচ্ছে, সেটা মহারাষ্ট্রে এবং ভারতে। শুধু মহারাষ্ট্র নয়, সারা ভারতে। আবার অপরাধ সংগঠিত করার পর অভিযুক্তদের অনেকেই সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে, কিংবা তারা এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে।
ভারতের তদন্তকারী সংস্থাগুলোর মতে সাম্প্রতিক কয়েক বছরে একটি নতুন ধরনের অপরাধ চক্র সক্রিয় হয়েছে। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন এক জায়গায় থাকে না, তারা সীমান্ত পেরিয়ে এবং মূলত পশ্চিমবঙ্গ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে, কয়েকদিনের মধ্যে টার্গেট ঠিক করে, তারা যোগাযোগ রাখে, তারা আসে, মানে ঢাকা থেকে পরিকল্পনা করে আসে, তারপর এখানে সে টার্গেট ঠিক করে নিল, পুরো প্ল্যান ছকে নিল, অপরাধ ঘটালো এবং তারপর যত শীঘ্র সম্ভব, যত দ্রুত সম্ভব এলাকা ছেড়ে অন্য রাজ্য বা সীমান্তের দিকে তারা চলে যায়। এই কৌশলকে অনেক তদন্তকারী কর্মকর্তা বলছেন স্ট্রাইক অ্যান্ড ভ্যানিশ, অর্থাৎ আঘাত করো ও উধাও হয়ে যাও। প্রতিবেদন বলছে নিউ দিল্লি পোস্টের যে এই ধরনের দলগুলো সাধারণত উচ্চবিত্ত আবাসন, আপনারা জানেন উচ্চবিত্ত আবাসনে শর্মিলা ঠাকুরের মেয়ে, এই ছেলে যে তার বাড়িতে তাকে আঘাত করেছিল, যে সে কিন্তু একজন বাংলাদেশি যুবক। তো এই ধরনের তারা উচ্চবিত্ত আবাসন, তারা সেখানটায় তারা ঘাঁটি তাদের নজরে থাকে, ব্যবসায়ীরা নজরে থাকে, কিংবা সোনার দোকানকে লক্ষ্যবস্তু বানায় এবং অপরাধের আগে তারা দিনের পর দিন ওই এলাকা পর্যবেক্ষণ করে। কে কখন বাড়ি থেকে বের হন, কোথায় সিসিটিভি আছে, রাতে নিরাপত্তার ব্যবস্থা কোথায় কেমন, সব তথ্য সংগ্রহ করা হয়। তারপর খুব অল্প সময়ের মধ্যে অভিযান চালানো হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো প্রতিবেদনে দাবি করা হয়েছে এই চক্রগুলো অত্যন্ত কম ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, মানে মোবাইল ফোন প্রায় ব্যবহারই হয় না। ফলে পুলিশ ডিজিটাল নজরদারির মাধ্যমে সহজে তাদের খুঁজে পায় না, চিহ্নিত করতে পারে না। এটা এই অপরাধীদের বড় সুবিধা। নিউ দিল্লি পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, দিল্লি একাধিক রাজ্যে একই ধরনের অপরাধের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। একই কৌশল, একই ধরনের হামলা, একইভাবে দ্রুত পালিয়ে যাওয়া। এই কারণেই তদন্তকারীরা মনে করছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংগঠিত নেটওয়ার্কের অংশ, এবং এই নেটওয়ার্কের সুতো আসছে ঢাকায়। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দিল্লি পুলিশ সম্প্রতি কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক রাজ্যে ডাকাতি ও হত্যার অভিযোগ রয়েছে। পুলিশের দাবি এই গ্রেপ্তারের ফলে বহু পুরনো মামলার পর্যন্ত অগ্রগতি হয়েছে, অর্থাৎ তাদের পাওয়া যাচ্ছে এই সমস্ত মামলায় জড়িত। এখন প্রশ্ন হলো ঢাকার নাম কেন আসছে? প্রতিবেদন অনুযায়ী এমন তথ্য উঠে এসেছে যে কিছু অভিযুক্তের যোগাযোগ বাংলাদেশের রাজধানী ঢাকার সঙ্গে ছিল বলে প্রমাণ মিলেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, এটা কোনোভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযোগ নয়। এটাও নিউ দিল্লি পোস্টে বলছে, বরং অভিযোগটি সীমান্তের ওপারের কিছু সংগঠিত অপরাধ চক্রকে তাকে ঘিরে। এই পার্থক্যটা বোঝা অত্যন্ত জরুরি। প্রতিবেদন আরো বলছে এই ধরনের অপরাধ চক্রের সদস্যরা প্রায়ই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে, কখনো অন্যের পরিচয়ে থাকে, কখনো ভাড়া বাড়ি নেয়, কখনো শ্রমিক সেজে এলাকায় ঢুকে পড়ে। ফলে স্থানীয় মানুষও অনেক সময় বুঝতে পারেন না যে তারা বড় অপরাধ চক্রের সদস্য। আরেকটি বড় সমস্যা হলো সীমান্ত। ভারত ও বাংলাদেশের দীর্ঘ স্থল সীমান্তের কারণে বৈধ ও অবৈধ দুই ধরনের যাতায়াতই বহু বছর ধরে একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। তাই দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। প্রতিবেদন অনুযায়ী শুধু অস্ত্র বা ডাকাতি নয়, তারা অর্থ পাচার করে, চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের সঙ্গেও কিছু নেটওয়ার্কের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখযোগ্য,
ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করেছে। অন্যদিকে বাংলাদেশও বিভিন্ন সময়ে আন্তঃসীমান্ত অপরাধ দমনে ভারতের সঙ্গে সহযোগিতার কথা জানিয়েছে। এই ব্যাপারে কিছু মনোমালিন্য সাম্প্রতিককালে হচ্ছে ঠিকই, কিন্তু তারা সহযোগিতাও করে। অর্থাৎ এই সমস্যা মোকাবিলায় দুই দেশের সহযোগিতাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। গত কিছুদিন ধরে মুম্বাইয়ের ভারসোভায় ধরা পড়ছে মাদক কারবারি। মীরা রোডে, মানে যেটাকে বলা হয় মীরা রোডের ওই অঞ্চল, একটা তারা দেহ উপজীবীদের তাদের বড় একটা ঘাঁটি সেখানটায়। এই মীরা রোডে মানব পাচারকারী, ভাসিতে শিশু শোষণের সঙ্গে জড়িতরা, বদলাপুরে, সব মুম্বাইতে অবৈধ ভ্রূণ সংগ্রহের কেন্দ্র পরিচালনা যারা করে, প্রথম দৃষ্টিতে মনে হতে পারে যে এগুলো মহারাষ্ট্রের বিভিন্ন আলাদা আলাদা পুলিশ স্টেশনের তদন্ত অধীন বিচ্ছিন্ন সব অপরাধ। কিন্তু নিউ দিল্লি পোস্ট একটি উদ্বেগজনক যোগসূত্র খুঁজে পেয়েছে। বিভিন্ন মামলায় বারবার একই ব্যক্তি ভুয়ো নথিপত্র, মিউল অ্যাকাউন্ট, মানে অন্যের হয়ে অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের সূত্র উঠে আসছে, আর যার সবকিছুরই শুরু এবং শেষ গন্তব্য ঢাকার কাছাকাছি কোনো জায়গা। অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত সংঘবদ্ধ অপরাধী চক্রের একটি কেন্দ্র হিসেবে নীরবে গড়ে উঠেছে মহারাষ্ট্র। তদন্তকারী তাদের মতে এই হুমকির পরিধি সাধারণ অপরাধের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর ছড়িয়ে গেছে। অভিযোগ রয়েছে যে বিপুল পরিমাণ অর্থ সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছে এবং এর কিছু অংশ আবার ভারতে উগ্রবাদ ছড়ানোর প্রচেষ্টা ও ভারত বিরোধী কর্মকাণ্ডেও ব্যবহৃত হচ্ছে বলে মুম্বাই পুলিশ, ভারতের বিভিন্ন তদন্ত সংস্থা তারা এই সন্দেহ করছে এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। মোডাস অপারেন্ডিতে কিভাবে এই ধরনের অপরাধ হয় সেই ব্যাপারে হিজড়া বা রূপান্তরকামী পরিচয়ের আড়ালেও এই মাদক চক্র চলে। আন্ধেরি, মুম্বাইয়ের আন্ধেরির ভারসোভা এলাকার ইয়ারি রোডের পাশের সরু গলির গোলকদাদায় একটি সাদামাটা ভাড়া ফ্ল্যাট থেকে চুপি সারে একটা মাদক চক্র চলছিল। পুলিশের মতে এর নেতৃত্বে ছিল তুষি খান, কেসে একজন অবৈধ বাংলাদেশি নাগরিক। সে নতুন পরিচয় পাওয়ার জন্য তার লিঙ্গ পরিবর্তন করেছিল অপারেশন করে এবং তারপর সেই পরিচয় ব্যবহার করে জাল আধার কার্ড জোগাড় করে ব্যাংক অ্যাকাউন্ট খোলে। এগুলো সব দুঃসাহসিক সমস্ত ঘটনা এবং দীর্ঘ সময় ধরে সে তার কাজ চালিয়ে সফলতার সঙ্গে কাজ চালিয়েছে। তদন্তকারীরা বলছেন তুষি খানের এই চক্রটি মেফেড্রন, যা সাধারণত এমডি নামে পরিচিত একটি ড্রাগ, সেটা বিতরণের জন্য হিজড়াদের একটি জালের উপরে নির্ভর করত। আপনি মুম্বাইতে রাস্তায় যদি আধ ঘন্টা কোথাও গাড়িতে যান, মানে শহরের মধ্যে, এমনকি শহরের উপকণ্ঠেও পর্যন্ত, তাহলে আপনাকে অন্তত প্রত্যেকটা যেখানে সিগন্যাল আছে সেখানে দেখবেন কিন্নরদের, হিজড়াদের একটা দল সেখানে রয়েছে। তারা সেখানটাতে সমস্ত গাড়ির কাছে গিয়ে সেখান থেকে তুলছে নানা রকম তাদের পয়সা নেওয়ার জন্য। এটি একটি এই মেফেড্রন তারা বিক্রি করে। মুম্বাইয়ের রাতের জীবন জগতে এই মেফেড্রনের ব্যাপক চাহিদা। এদের দৈনিক আয়, এই মেফেড্রন বিক্রি করে এক একটা দলের দৈনিক আয় 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে। এর প্রায় 70% নগদে সংগ্রহ করা হতো, বাকিটা জাল নামে খোলা অ্যাকাউন্টের সাথে যুক্ত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন হয়ে যেত। টাকা দ্রুত লেনদেন হতো, নগদ টাকা জমা করা হয়, কয়েক ঘন্টার মধ্যে একাধিক অ্যাকাউন্টে দ্রুত স্থানান্তরণ করা হয়। প্রতিটি লেনদেন রহস্যের আরেকটি স্তর যোগ করে দেয়। এই বছরের ফেব্রুয়ারিতে ভারসোভা পুলিশের এটিএস ইউনিট ইয়ারি রোড এলাকা থেকে মুম্বাইয়ের 25 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে, যাদের মধ্যে 21 জন হচ্ছেন হিজড়া। তাদের সাথে ছিলেন 2 জন নারী, 2 জন পুরুষ। সকলের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ এবং থাকার অভিযোগ। একটানা জিজ্ঞাসাবাদের পর এই নেটওয়ার্কটি ভেঙে যায়।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করছেন যে কিন্নরদের এই মাদক বিতরণ নেটওয়ার্কটি ভার্সোবার একটি ফ্ল্যাট থেকে পরিচালিত হতো। আমরা তাকে ঘিরে ফেলার আগেই মূল হোতা বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয়। তুষি খান এখনো পলাতক, কিন্তু তার রেখে যাওয়া নেটওয়ার্কটি তদন্তকারীদের এখনো পর্যন্ত সবচেয়ে বিস্তারিত চিত্র দিয়েছে যে কিভাবে অবৈধ বাংলাদেশি নাগরিকরা মহারাষ্ট্রের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ড সাজিয়েছে, যার জন্য তারা লিঙ্গ পরিচয় পর্যন্ত পাল্টে ফেলেছে। জাল নথি এবং অনানুষ্ঠানিক কিন্নর সম্প্রদায়কে তাদের কার্যক্রমের আড়াল হিসেবে ব্যবহার করছে। ভার্সোবার মাদক মামলা যদি এই নেটওয়ার্কগুলোর পরিশীলিত রূপ প্রকাশ করে থাকে, তবে মীরা ভায়ান্দারের একটি পক্সো মামলা তাদের পৈশাচিকতাকে উন্মোচিত করেছে। সেটা কি রকম ঘটনা, ছোট্ট করে বলছি। জানা গেছে বাংলাদেশের 12 বছর বয়সী এক কিশোরী স্কুলের পরীক্ষায় ফেল করার পর এক আত্মীয়ের প্রলোভনে কলকাতায় পাচার হয় এবং এরপর 2024 সালের প্রথম দিকে জাল কাগজপত্র ব্যবহার করে তাকে মুম্বাইতে নিয়ে আসা হয়। এরপর যা ঘটেছিল তাই পুরো তদন্তের সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর মধ্যে অন্যতম। কি অভিযোগ, কি করা হয়েছে জানেন? সেই কিশোরীর পাচারকারীরা যারা তাকে নিয়ে এসেছিল তার শরীরের শারীরিক বিকাশ তাড়াতাড়ি ঘটাবার জন্য হরমোন ইনজেকশন দিত, যার ফলে তাকে তার বয়সের চেয়ে বেশি বয়সী দেখাতো। ভারতে আসার 3 মাসের মধ্যেই মুম্বাই, ভাসাই, সুরাট এবং অন্যান্য শহর জুড়ে বিভিন্ন শহরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। 285 জনের বেশি খদ্দেরের দ্বারা সে যৌন নিপীড়নের শিকার হয়েছিল। অর্থাৎ দৈনিক হিসাবে তার তার এইরকম যৌন নিপীড়নের শিকার। পুলিশের উদ্ধার করা হোটেলের রেকর্ড, মোবাইল ফোনের ডেটা এবং খদ্দেরদের চ্যাট থেকে এমন এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে যা ছাপার অক্ষরে বলা সম্ভব নয়, জানিয়েছে নিউ দিল্লি পোস্ট। ওই নাবালিকা বাংলাদেশের পরীক্ষায় ফেল করেছিল, আত্মীয়ের প্রলোভনে কলকাতায় পাচার হয়, জাল কাগজপত্র তৈরি হয়ে যায় কলকাতা থেকে, তারপর তাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হয়। নয়াদিল্লি পোস্টকে বলেন সমাজকর্মী ডক্টর বিনু ভার্গিস, যিনি বছরের পর বছর ধরে বাংলাদেশি নেটওয়ার্ক দ্বারা পরিচালিত পতিতাবৃত্তি ও মাদক চক্রের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। পাচারকারীরা তাকে বয়স্ক দেখানোর জন্য হরমোন ইনজেকশন দিত বলেছেন বিনু ভার্গিস। এই তত্ত্বের ভিত্তিতে মীরা ভায়ান্দার, ভাসাই, বিরার যেটার নাম MBBB, এই পুলিশের মানব পাচার বিরোধী ইউনিট একজন ছদ্মবেশীকে ব্যবহার করে একটি ফাঁদ পাতে, যার ফলে 3 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হন, যারা গত 10 থেকে 12 বছর ধরে মুম্বাই এবং সংলগ্ন বিভিন্ন থানে জেলায় অবৈধভাবে বসবাস করছে। অবশেষে 6 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হন, 5 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তদন্তকারীরা দেখতে পান যে এই পাচার চক্রের অর্থের উৎস কলকাতায় এসে পৌঁছতো এবং তারপর সীমান্ত পেরিয়ে ঢাকার নিকটবর্তী সেই একই গন্তব্যে চলে যেত, যা ভার্সোবা মাদক তদন্তেও সামনে এসেছিল। এই 6 জুন কয়েকদিন আগে আরেকটি ঘটনায় মুম্বাই পুলিশ আন্ধেরি থেকে 7 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। তাদের কারো কাছে বৈধ কাগজপত্র ছিল না এবং তারা প্রায় 15 বছর ধরে এই শহরে বসবাস করছে। এই লক্ষ্য ভিত্তিক অভিযানটি একটি মানব ও মাদক পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন তদন্তের সূত্রপাত করেছে, যার সহায়তায় মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ এবং কলকাতা চারদিকে এই চক্র ছড়িয়ে পড়েছে এবং তারপরে সেখান থেকে পুরো চক্রের হদিশ মিলছে ওই ঢাকার কাছাকাছি এক সাধারণ গন্তব্যে। মাদক ও পতিতাবৃত্তির যোগসূত্র সম্পর্কে এই নিউ দিল্লি পোস্ট কি বলেছে? এই বাংলাদেশি সংযোগ শুধু পাচারেই শেষ হয় না। তদন্তকারীরা দেখেছেন যে মীরা ভায়ান্দার এবং এর আশেপাশে সক্রিয় পতিতাবৃত্তি নেটওয়ার্কগুলোকে মাদক বিতরণের দ্বিতীয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এই বাংলাদেশি সংযোগ শুধু পাচারেই শেষ হয়ে যায় না, তদন্তকারীরা দেখেছেন যে মীরা ভায়ান্দার ও তার আশেপাশে সক্রিয় পতিতাবৃত্তির নেটওয়ার্কগুলো ওই MV মাদকের দ্বিতীয় পর্যায়ের বিতরণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
অভিযোগ রয়েছে যে এই প্রতিষ্ঠানগুলোতে নারীরা খদ্দেরদের যৌন ক্ষমতা বর্ধক হিসেবে বাজারজাত করা এই মাদকটি কিনতে উৎসাহিত করত। টাকা পরিশোধ হয়ে গেলে একটি সমন্বিত সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে মিনিটের মধ্যেই মাদক সরবরাহের ব্যবস্থা করা হয়ে যেত। মাদক গোপনে পরিবহন করে সরাসরি হোটেলের কক্ষে পৌঁছে দেওয়া হতো। অভিযোগ রয়েছে যে এই শৃঙ্খলের একটি বিতরণ সংযোগ আদিরা নামের এক হিজড়া, সেও বাংলাদেশি, তার পর্যন্ত বিস্তৃত ছিল, যে কিনা তদন্তকারীদের মতে পলাতক তুষি খানের নেতৃত্বাধীন বৃহত্তর ভার্সোবা মাদক নেটওয়ার্কের সাথে যুক্ত। তদন্তকারীদের মতে পতিতাবৃত্তি এবং মাদক ব্যবসার এই যোগসূত্র ব্ল্যাকমেল এবং চাঁদাবাজির সুযোগও তৈরি করেছিল। অভিযোগ রয়েছে যে যৌন মিলনের সময় মাদক সেবনকারী খদ্দেররা বিপদে পড়ত এবং বিপদে পড়ার পর তাদেরকে শোষণ করা হতো। গত বছরের আগস্টে ওই এমবিবিভি পুলিশের অপরাধ দমন শাখা একটি মাদক চক্রের পর্দা ফাঁস করে এবং প্রায় 6 কিলোগ্রাম মেফেড্রন জব্দ করে। এ ঘটনায় 23 বছর বয়সী বাংলাদেশি নারী ফাতিমা মুরাদ শেখ সমেত 12 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, যারা তিনি তেলেঙ্গানার চেরাপল্লী থেকে মুম্বাইয়ে বিতরণের জন্য মাদক পাচার করেছিলেন, অর্থাৎ এর আবার ছড়িয়ে গেছে তেলেঙ্গানাতেও। ডিসেম্বরে একই বাহিনী মানব পাচার বিরোধী সেল মীরা রোড ও নয়ানগরের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আবারও এই অভিযানের কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের সন্ধান পায়। প্রতিটি ক্ষেত্রেই তদন্তকারীরা একই সাধারণ যোগসূত্র খুঁজে পেয়েছেন, ঢাকার কাছাকাছি অবস্থিত সেই মানব ও মাদক পাচারকারী, সেই এক ঠিকানা। সাম্প্রতিক এছাড়া সোনা চোরাচালানের সাথেও কিভাবে এরা যুক্ত? সাম্প্রতিক একটি স্বর্ণ চোরাচালানের ঘটনাতেও বাংলাদেশি যোগসূত্র পাওয়া গেছে। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স মুম্বাই অপারেশন গোল্ডেন নেক্সাস নামে একটা অপারেশন করে এবং ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সোনা চোরাচালান চক্রের পর্দা ফাঁস করেছে। এ সময় প্রায় 5 কোটি টাকা মূল্যের 3.2 কেজি বিদেশি 24 ক্যারেট সোনা কিভাবে আনা হচ্ছিল জানেন? সোনার গুঁড়ো করে মোমের আকারে নিয়ে আসা হচ্ছিল, সেগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার যারা হয়েছে তাদের মধ্যে 1 জন বাংলাদেশের নাগরিক, 2 জন শ্রীলঙ্কার নাগরিক, 3 জন বিমানবন্দর কর্মী এবং 1 জন স্থানীয় প্রাপক রয়েছেন। গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ডিআরআই বিমানবন্দরের বাইরে চোরাচালানের সোনা পৌঁছে দেওয়ার সময় 3 জন বিমানবন্দর কর্মী, 2 জন বাস চালক এবং 1 জন কোচ মনিটরকে আটক করে। পরবর্তী তদন্তের ফলে ব্যাংকক থেকে আসা 3 জন ট্রানজিট যাত্রীকে আটক করা হয়, যারা নিজেদের শরীরের ভেতরে অপারেশন করে সোনা লুকিয়ে রেখেছিল, তারপর কানেক্টিং ফ্লাইটে ভারত ছাড়ার চেষ্টা করছিল। এছাড়া প্রজনন চক্র, আজকাল চারিদিকে যে সমস্ত প্রজনন চক্র আছে, সেই জায়গাতে এই তদন্তের সবচেয়ে বিপজ্জনক চিকিৎসাগত দিকটি উঠে আসছে। সেটা আসছে থানে জেলার বদলাপুর থেকে, যেখানে পুলিশ এমন একটি অবৈধ ভ্রূণ ও ডিম্বাণু সংগ্রহের চক্র উন্মোচন করে, যাকে তদন্তকারীরা অবৈধ বলে বর্ণনা করেন। অভিযোগ রয়েছে যে দুর্বল নারীদের ডিম্বাণু উৎপাদন অতিমাত্রায় উদ্দীপিত করার জন্য হরমোন ইনজেকশন দেওয়া হতো, যার পরে ডিম্বাণু ও নিষিক্ত ভ্রূণ সংগ্রহ করে ভারত জুড়ে 300টার বেশি আইভিএফ ক্লিনিকে সরবরাহ করা হতো এবং এখানেও বাংলাদেশিরা যুক্ত। থানের পুলিশ কমিশনার আশুতোষ ডুমরে ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছিলেন যে একটি প্রযুক্তিগতভাবে শক্তিশালী মামলা তৈরির জন্য তদন্তে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আর্থিক তদন্তে যা উন্মোচিত হয়েছিল তা তদন্তকারীদের রীতিমতো শঙ্কিত করে তুলেছিল। বদলাপুরের প্রজনন মামলায় শনাক্ত হওয়া ভুয়া অ্যাকাউন্ট এবং মাউরি অ্যাকাউন্টের কাঠামো ভার্সোবা মাদক নেটওয়ার্ক এবং নাসিক অর্থায়ন তদন্তে পাওয়া কাঠামোর সাথে আশ্চর্যজনকভাবে মিলে গিয়েছিল। একই কাঠামো, একই পদ্ধতি, ভিন্ন ভিন্ন অপরাধ, ভিন্ন ভিন্ন শহর, কিন্তু আর্থিক আঙুলের ছাপ
একই, আর সব অর্থের সূত্র ঢাকার দিকে। এই মামলাগুলোর মধ্যে আর্থিক তদন্ত থেকেই সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। নবী মুম্বাইয়ে অবস্থিত সেন্ট্রাল ইকোনমিক ইন্টেলিজেন্স ব্যুরোর নোডাল অফিসের কর্মকর্তারা শত শত মধ্যস্থতাকারী অ্যাকাউন্টের মাধ্যমে প্রবাহিত তহবিলের গতিবিধি ট্র্যাক করতে ডেটা অ্যানালিটিক্স, চালানের রেকর্ড এবং লেনদেনের ধরন বিশ্লেষণ ব্যবহার করেছেন। তদন্তকারীদের অভিযোগ, তারা যা উন্মোচন করেছেন তা কেবল একটি অপরাধমূলক চক্র শুধু নয়, একটা সুসংগঠিত আর্থিক নেটওয়ার্ক। এবং এই সমস্ত কিছুগুলো একটা মাসের নির্দিষ্ট সময়ে এই সমস্ত ট্রান্সফার হয়। এই তদন্ত ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে 15 বছরেরও বেশি সময় ধরে মুম্বাই ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা চালিয়ে জাল পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংকিং ব্যবস্থার সুবিধা নিয়ে বসবাস করছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা বলছেন এই মামলাগুলো সীমান্ত ব্যবস্থাপনা ও নথি যাচাইয়ের দুর্বলতা এবং জাল আধার ও প্যান কার্ড ব্যবহার করে আর্থিক কার্যকলাপের চিহ্ন স্থাপন করার সহজলভ্যতাকে তুলে ধরে। শেষ করি, আলোচনা অনেক বড় হয়ে যাচ্ছে। সব মিলিয়ে নিউ দিল্লি পোস্টের প্রতিবেদনের মূল বক্তব্য হলো, মহারাষ্ট্র সমেত ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয় কিছু অপরাধ চক্রের আন্তর্জাতিক যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। সেই যোগাযোগের একটা বড় অংশ ঢাকার দিকে পৌঁছয়। যদি এই অভিযোগগুলো আরো প্রমাণ সামনে আসে, তাহলে এটি শুধু মহারাষ্ট্র নয়, সমগ্র ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভারত বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রেও বড় একটা আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। মনে রাখবেন, এই সব কারণের জন্য আজকে বাংলাদেশে পুশব্যাক এত এবং কড়াকড়ি সীমান্ত কড়াকড়ি এত করছে ভারত। প্রিয় দর্শক, আপনার কি মত? সীমান্ত পারের সংগঠিত অপরাধ মোকাবিলায় ভারত ও বাংলাদেশের আরো ঘনিষ্ঠ সহযোগিতার দরকার বলে কি আপনি মনে করেন? মন্তব্য করে অবশ্যই জানান, আর সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।